কাছে গেছে তাই না? জি স্যার আসছে। হ্যাঁ, গতকাল রাতে পাঠিয়ে দিছি আমি। আই এম গোইং টু স্টার্ট। তো লাস্ট ক্লাসে আমরা অ্যারিথমেটিক সিরিজ এবং জিওমেট্রিক প্রোগ্রেশন গিয়ার বক্স নিয়ে আমরা আলোচনা করছিলাম এবং যদি খেয়াল করে দেখো তো ওইখানে আমরা ইয়া পেয়েছিলাম ওই যে এপি সিরিজ এবং জিপি সিরিজে তোমার স্পিন্ডল স্পিড গুলো আমরা 12টা স্টেপ নিয়ে কাজ করেছিলাম এবং জিপি সিরিজে 12টা স্পিড আমরা বের করেছিলাম আর কি। তো এবং সেখানে আমরা দেখেছি কি ঘটছিল এবং করেসপন্ডিং ইকোনমিক কাটিং স্পিড ভি যেটা 20 মিটার পার মিনিট সেট করা ছিল সেটার এগেইনস্টে ডায়ামিটার গুলা কত হওয়া উচিত সেটা আমরা এখানে বের করেছিলাম এবং এপি সিরিজের বড় বড় গ্যাপ আছে আমরা দেখেছিলাম প্রথম থেকে, জিপি সিরিজেও আছে কিন্তু অপেক্ষাকৃত কম। ফলে আমরা বলেছিলাম যে এদিকে নন ইকোনমিক কাটিং স্পিড বেশি রানিং করবে মেশিনটা, এখানেও মোটামুটি আছে। আমরা যদি ডেপথ অফ কাট 5ও সেট করি সেখানে দেখেছি এখানে প্রায় 10টা লাগে, এখানে লাগে প্রায় 4টা। সো এইভাবে আমরা অ্যানালাইসিস করে ফাইনালি আমরা একটা কোশ্চেন তো করেছিলাম, সো হোয়াট ডু ইউ থিংক ইউ উইল ডিজাইন ইউর গিয়ারবক্স বাই ইউজিং arithmetic progression output or geometric progression output? তো সেখান থেকে আমরা কনক্লুশন করেছিলাম যে জিপি সিরিজ ইজ বেটার দেন দি এপি সিরিজ। এগুলো হলো গত ক্লাসের আমাদের কিছু কথাবার্তা। তো এগুলো আমরা অলরেডি বলে ফেলেছি, এগুলো আমি আর এখানে না বলি। এখন প্রশ্ন হলো যে এই জিপি সিরিজ যদি হয় ম্যাক্সিমাম কেজে, এখন সোজা কথা আমরা একটা কনক্লুশনে গেলাম জিপি সিরিজ দি গিয়ার বক্স ডিজাইন করা ভালো আর কি। হ্যাঁ, তো এইভাবে আমরা একটা কনক্লুশন করি আর কি। এখন আরেকটা কথা এখন আলোচনা করব। তুমি যদি জিপি সিরিজের ক্ষেত্রে আমরা যেই জিনিসগুলো পেয়েছিলাম, এই স্পিড গুলা এটা পেয়েছিলাম এবং করেসপন্ডিং ডায়ামিটার অফ দা জব যেটা এই স্পিডের এগেইনস্টে ইকোনমিক কাটিং স্পিড মেইনটেইন করতে পারে সেটা আমরা বের করেছিলাম। এবং মনে করো তুমি এখানে যে D1 সেই D1টা মনে করো এইটা, তারপরে টার্নিং করতেছো টার্নিং করলে ডায়ামিটার কমতেছে। সাপোজ D2 হলো এটা, হ্যাঁ D2 এটা, এবং N1 এবং N2 স্পিড, এই যে N1 স্পিড লাইন, N2 স্পিড লাইন, যত স্পিড বাড়বে তত এটা বাড়তে থাকবে। আর এটা মনে করো লিনিয়ার স্পিড যদি হয়, কাটিং স্পিড লাইন, সেটা বি অপটিমাম তো সব ওই মেশিনটার জন্য ওই সেটআপের জন্য একই ম্যাটেরিয়ালের জন্য সোজা কাট করলো। তাহলে এই তুমি ওই N2 এবং D2 দিয়ে এই যে ডায়ামিটার এবং N যদি জানো তাহলে ভি পাবা, অথবা ভি জানলে ডি জানলে N পাবা, যেটা আমরা জানি। এখন মনে করো D1 স্পিডে D1 ডায়ামিটার যখন ছিল তখন তুমি N1 এ চালাইছিলা, এই যে এটা টু মেইনটেইন দা এইটা, ঠিক আছে। আবার D2 যখন হলো ডায়ামিটারটা তখন মনে করো N2 তে চালাইছো এবং সেখানে আমরা দেখতেছি অপটিমাম ঠিক আছে। কিন্তু টার্নিং যখন চলতেছে, ভালো করে বুঝো, টার্নিং যখন চলতেছে মনে করো একবার টার্নিং করছো 10 মিলিমিটার কমে গেল, ডেপথ অফ কাট তো 5, ডায়ামিটার একটু কমলো না, কমলো। তাহলে ডায়ামিটার কমলে সেই ডায়ামিটার এগেইনস্টে কিন্তু তোমার ইয়াটা এই সমস্ত জায়গায় হওয়ার কথা। এই যে এখানে আরো ডায়ামিটার কমলো, সোজা টান দিলে এখানে যেখানে সেট করে সেইখানে তোমার কাটিং স্পিড N হওয়ার কথা আর কি, স্পিন্ডল স্পিড, ঠিক আছে কিনা? এই জায়গাটা বুঝতেছো তো? হ্যাঁ, এই কি বলতেছি বুঝতেছো? আচ্ছা, এখন একটু খেয়াল করে দেখো, মনে করো যখন D1 থেকে একটু কমলো ডায়ামিটার, তখন মনে করো তুমি
অপটিমাম কাটিং স্পিড লাইন যদি টাচ করো তাহলে এখানে হয়, তাহলে এটার মোটামুটি একটা প্যারালাল লাইন এরকম আঁকলে সেই স্পিডে চালানোর কথা। কিন্তু তোমার কাছে তো অপশন নাই, তুমি কি স্পিডে চালাতে পারো, হয় N1 না হয় N2, ঠিক আছে কিনা? তোমার গিয়ার বক্স এলাও করে N1 N2 N3 এগুলো এলাও করে, তো সো মাঝখানের কোনো স্পিড এলাও করছে না। তাহলে তুমি যখন এইখানে, তখন তুমি কোনটাতে চালাবা বলো তো দেখি, N2 তে চালাবা না N1 এ চালাবা, যে কোনো একজনে বলো। হুম, শোনা, ওই ডায়ামিটার কমানোর ফলে, ওই যে ডায়ামিটার যে কমানোর ফলে মনে করো ওই ডায়ামিটার এগেনস্টে, ওই বি এর এগেনস্টে স্পিড আসলো মনে করো 38 বা 40 বা মনে 37 যদি আসে, তুমি কোনটাতে চালাবা, এটাতে চালাবা না এটাতে চালাবা, সেটা 35 স্যার। এক্স্যাক্টলি, অর্থাৎ নিকটবর্তী যেটা সেটাতে চালাইতে হবে, তাহলে মোটামুটি একটু সারফেস ফিনিশিং মেশিন টুলের উপর চাপ কম যাবে, ঠিক আছে? আমি সেটাই এখন বলতেছিলাম আসলে, এই যে একটু ডায়ামিটার কমানোর ফলে তোমার তো একটু এদিকে হয়েছে, হ্যাঁ, স্পিডটা এরকম হওয়ার কথা, তো তুমি নিকটবর্তী স্পিড কোনটা আছে, N1 না N2 বলো? N1। আচ্ছা, ডায়ামিটার কমতে কমতে মনে করো মাঝামাঝি আসলো, তখন কোনটাতে চালাবা? তখনও যে কোনো একটাই, কারণ কি তুমি এই যে আমি বলি এখান থেকে যত লস, এখান থেকে একই লস, মানে কাটিং স্পিড লস বলে এটাকে, হ্যাঁ, বুঝছো? এবার ডায়ামিটার আরেকটু কমাইলাম, মনে করো এটার কাছাকাছি, তখন তুমি কোনটাতে চালাবা? এখানে তখন স্যার N2 দিয়ে। ইয়েস, তখন তুমি N2 তে চালাবা। তখন এই N2 তে চালানোর ফলে, এই যে N2 তে চালানোর ফলে এইখানে যে আরপিএমটা ছিল, সেই আরপিএম এবং এই আরপিএম এর মধ্যে মধ্যবর্তী যে গ্যাপটা, সেটাকে বলা হয় লস অফ কাটিং স্পিড। কি বলছে এটাকে? লস অফ কাটিং স্পিড। আবার এদিকে যখন চালাবো তখনও এই N1 এর সাথে N2 এর যে গ্যাপটা, সেটাকে বলা হয় লস অফ ইকোনমিক কাটিং স্পিড, ঠিক আছে কিনা? আচ্ছা, যখন মাঝামাঝি থাকতেছে তখন কিন্তু আইদার এদিকেও যেতে পারো এদিকে যেতে পারো, সেই ক্ষেত্রে তোমার লসটা সবচেয়ে বেশি না? খেয়াল করে দেখো, যখন আমি মাঝামাঝি থাকি তখনই হলো ম্যাক্সিমাম লস অফ ইকোনমিক কাটিং স্পিড, মানে তখন গ্যাপটা এদিকেও সমান এদিকেও সমান, আমার কোনো দিকে লাভ নাই। কিন্তু যখন এদিকে থাকবো এদিকে চলে যাব, লসটা একটু কম। যখন মাঝামাঝি জায়গা থেকে সরে আসবো তখন এদিকে চলে যাব, তখন লসটা কম। কিন্তু সবচেয়ে লসটা বেশি কখন? মাঝখানে থাকলো স্যার। এক্স্যাক্টলি, লসটা সবচেয়ে বেশি হলো যখন আমি মাঝখানে থাকবো। এটা ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, এবার এই যে ম্যাক্সিমাম লস হচ্ছে, ঠিক আছে, সেটা আমরা যদি একটু এখন এইভাবে ছবিটাকে আর একটু বিস্তারিত ভাবে চিন্তা করি, যে আমার অপটিমাম কাটিং স্পিড তো সেট করাই আছে, এই যে লাইনটা, ঠিক আছে, আর এই যে N1 স্পিড, N2 স্পিড, আর এই D1 D2, এবার কোন এক সময় ডায়ামিটারটা ডি হয়ে গেল, তখন সেই ডি এর এগেনস্টে আসলে এই স্পিডে চালানোর কথা, কিন্তু আমরা পারছি না, কারণ আমাদের অ্যালাউ হবে এটা পর্যন্ত তোমার ক্লিয়ার। আচ্ছা, এখন এই ইকোনমিক কাটিং স্পিড, তাহলে এই V1 ইজ ইকুয়াল টু কি? V1 ইজ ইকুয়াল টু, যদি আমরা এখানে ধরি, এই যে এই জায়গাটার মধ্যে মনে করো V1 এই স্পিডটা, বুঝো নাই? যদি N1 এ চালাই তখন তো আমি এই স্পিডে চালাচ্ছি, ঠিক আছে, আর যদি N2 তে চালাও তখন এই স্পিডে চালাচ্ছো, ঠিক আছে, এটা বুঝতে হবে কিন্তু, মানে তুমি তো যখন ডি এখানে, তখন তোমাকে আইদার এটাতে চালাইতে হবে না এটাতে চালাইতে হবে বললা। এখন ওটা যদি চালাও, এটাতে চালাইলে তাহলে বি এর ডিফারেন্সটা কত, বুঝছো কিনা? মানে অপটিমাম সেটা বাইর করতে হবে। তাহলে এটা আমরা এখান থেকে আসি যে V1 ইজ ইকুয়াল টু ওই যে পাই ডি N1 বাই 1000, আবার V2 ইজ ইকুয়াল টু, যদি ওইটাতে চালাই তাহলে V2 ইজ ইকুয়াল টু পাই ডি N2 বাই 1000, ঠিক আছে কিনা? আচ্ছা, এবার তোমার যেটাতে চালাও না কেন, তোমার
লস অফ ইকোনমিক কাটিং স্পিড, লস অফ ইকোনমিক কাটিং স্পিড, এটাতে চালাও অথবা এটাতে চালাও, যেটাতে হোক লস অফ ইকোনমিক কাটিং স্পিড হবে কি, যদি এটাতে চালাও v2 মাইনাস এটা, আর যদি এটাতে চালাও এটা মাইনাস এটা, তাই না? এই জায়গাটা গ্যাপটা হলো লস, তোমার পারতেছো না এটাতে। হ্যাঁ, তাহলে লস অফ ইকোনমিক কাটিং স্পিড ডেল v1 ইজ ইকুয়াল টু b অপটিমাম মাইনাস b1 অথবা v2 মাইনাস b অপটিমাম। ঠিক আছে, এখন এটা দুইটার মধ্যে যেটা লস কম হবে সেটাতে আমরা ফলো করি, ঠিক আছে কিনা? আর এটা বুঝছো, এই গ্যাপটা জি স্যার। যেটা কম সেটাই আমরা ফলো করব। তবে মাঝামাঝি যদি থাকে তখন আর কিছু করার নাই, তখন দুইটাই একই হয়। ঠিক আছে, তখন কিন্তু ওইটাই হলো ম্যাক্সিমাম লস, কারণ আমরা যেদিকে যাই না কেন লসটা এক। কিন্তু এই মাঝখানে পয়েন্ট থেকে যেদিকে যাব না কেন সে যেদিকে কম হয় সেদিকে চালাবো মেশিনটা, তাই না? এটা হলো আমাদের টেকনিক। সো ম্যাক্সিমাম লস কখন হচ্ছে বলো? স্যার যখন D1 D2 এর মাঝখানে থাকবে স্যার। হ্যাঁ, যখন ডায়ামিটারটা মাঝখানে চলে গেল টার্নিং করতে করতে করতে। সো ম্যাক্সিমাম লস অফ ইকোনমিক কাটিং স্পিড কখন, যখন এই দুইটা সমান হয়, এটা এবং এটা সমান হবে, তাই না? এই যে ডেল v1 ইজ ইকুয়াল টু ডেল v2, এটাকে আমরা বলি ম্যাক্সিমাম লস অফ ইকোনমিক কাটিং স্পিড। এবং সেটা তাহলে কত, সেটা তুমি ইজিলি করে ফেলতে পারো, ওই v2 মাইনাস v1 ডিভাইডেড বাই 2 করলে তুমি পেয়ে যাবা, কারণ এটার মাঝামাঝি জায়গা তো, তখন এই দুইটার ডিফারেন্স ডিভাইডেড বাই 2, তাহলে মাঝামাঝি হবে, তাই না? গ্যাপটা দেখছো, v2 মাইনাস v1 ডিভাইডেড বাই 2। এখন এখানে ওই যে v2 এর মানটা বসাও পাই dn2 বাই 1000, আর v1 এর মানটা বসাও পাই dn1 বাই 2, এটা তো জানো তোমরা যে ওই ইকুয়েশন, একই ইকুয়েশন, ঠিক আছে? ওকে, সো তুমি এটা পেয়ে গেলা। এটা পাওয়া যাওয়ার পরে এটা পাওয়া যাওয়ার পরে এখন ম্যাক্সিমাম লসটা আমরা জানি, এটা ম্যাক্সিমাম লস। আর অপটিমাম স্পিডটা কত তখন বলো? অপটিমাম স্পিডটা কত? মাঝামাঝি জায়গায় না? যদি এটা সমান হয় তাহলে সেটা কি, সেটা হলো v2 প্লাস v1 ডিভাইডেড বাই 2। এই যে অপটিমাম, এটা কিন্তু ডেল না, এটা ডেল বাদ দাও, এটা না, এটা ডেল জিনিসটা হবে না, তুমি এখানে লিখে রাখো, এটা শুধু v অপটিমাম হবে। v optimum is equal to v2 plus v1 by 2, v2 plus v1 by 2, মানে এই মাঝামাঝি পয়েন্টটা আসবে। এবং সেই ক্ষেত্রে আবারও সেই v2 v1 এর মান বসাইলে এটা চলে আসলো। এখন এটাকে এটা দিয়ে যদি ভাগ দাও, এটা কিন্তু ইয়া নাই, ডেল চিহ্নটা নাই, সো ডিভাইডিং ডেল vx ডিভাইডেড বাই v optimum যদি করি, তাহলে এইটা বাই এইটা ইজ ইকুয়াল টু কি হয় বলো? এটা ডিভাইডেড বাই এটা হবে, অর্থাৎ পাই d2 1000 সব শেষ, নিচে উপরে থাকবে n2 মাইনাস n1, নিচে থাকবে n2 প্লাস n1, ঠিক আছে না? এই যে ওকে, ঠিক আছে কিনা? ঠিক জি আছে, স্যার। এখানেও ডেল চিহ্নটা হবে না, শুধু b অপটিমাম। আচ্ছা, এবার এই যে n2 মাইনাস n1 n2 প্লাস n1, এটাকে যদি হরলবকে n1 দিয়ে ভাগ দাও, তাহলে n2 বাই n1 মাইনাস 1 n2 বাই এটা হবে। এখন এটা ভাগ দেওয়ার কারণটা কি বলতো? এটা কি n2 বাই 1 জিওমেট্রিক প্রগ্রেশনের ক্ষেত্রে এটাকে কি বলে? progression ratio. এক্স্যাক্টলি, প্রগ্রেশন রেশিও। তাহলে এটা হলো 5 মাইনাস 1, এটা 5 প্লাস 1 হয়েছে। আচ্ছা, এবার অতএব ফাইনালি ম্যাক্সিমাম লস ডেল বি max is equal to 5 minus 1 5 plus 1 into b optimum বলা যায়? এই যে বলা যায় কিনা? আচ্ছা, এবার তুমি যদি খেয়াল করো, একটা জিওমেট্রিক প্রগ্রেশন গিয়ারের জন্য ফাইটা কি কনস্ট্যান্ট না ভেরিয়েবল? কনস্ট্যান্ট না? গিয়ার বলতে কনস্ট্যান্ট। ডিজাইন করে ফেলছো অলরেডি, অতএব ফাইটা ফিক্সড। আচ্ছা, যখন তুমি ম্যাটেরিয়াল এবং কাটিং টুল সেট করলে ওটার এগেইনস্টে বি অপটিমাম ফিক্সড না? ওটা তো চেঞ্জ হবে না, তাই না? বি অপটিমাম যেটা তুমি, এটা তো ডিজাইন ইকোনমিক কাটিং স্পিড, তাই না? এটা তো চেঞ্জ করতে পারবো না, এটা ডিজাইন করা, তাই না? তাইলে এখান থেকে কি বলা যায়, এই সংখ্যাটা কি? তাহলে পুরোটা একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট না? জি স্যার।
কনস্ট্যান্ট। তাইলে এখান থেকে যদি আমরা স্টেটমেন্ট দেই যে জিওমেট্রিক প্রোগ্রেশন সিরিজের গিয়ারবক্সের ক্ষেত্রে দেখা গেছে যে ম্যাক্সিমাম লস অফ ইকোনমিক কাটিং স্পিড ইজ কনস্ট্যান্ট, সবসময় একই। ঠিক আছে, ম্যাক্সিমাম লস অফ ইকোনমিক কাটিং স্পিড ইজ কি কনস্ট্যান্ট। এটা মতো ক্লিয়ার? সো জি স্যার। আমরা এখান থেকে আমি বললাম যে ফাই যেহেতু কনস্ট্যান্ট, বি অপটিমাম কনস্ট্যান্ট, তাহলে আমরা একটা জিপি সিরিজের ক্ষেত্রে বললাম যে ম্যাক্সিমাম লস ইন ইকোনমিক কাটিং স্পিড ইজ কনস্ট্যান্ট ইন জিপি সিরিজ। স্যার এখানে স্যার হ্যাঁ, এখানে অপটিমাম স্পিডটা কি সবসময় V1 আর V2 এর মানে এভারেজ হবে সবসময় সব ক্ষেত্রে? হ্যাঁ, অপটিমাম স্পিড কি সবসময় V1 আর V2 এভারেজ হবে? এটা হ্যাঁ স্যার, গ্রাফিক্যালি তো স্যার এটা বুঝতে পারতেছি না, মানে গ্রাফিক্যালি কেমনে এভারেজ হচ্ছে? আচ্ছা এখানে জি স্যার। আচ্ছা, বি অপটিমামটা হলো ডেল বি বাই, আচ্ছা আচ্ছা বুঝছি তোমার কথা। এটা হলো কি যে ভালো করে শুনো একটু, যে তুমি ওই যদি ওই n1 এবং n2 যদি হয়, তাহলে দেখো এটা তো একটা কনস্ট্যান্ট জিওমেট্রিক প্রোগ্রেশন আছে, ঠিক আছে, এই গ্যাপটা তো যদি তোমার এটা হয় যে মানে গ্রাফিক্যালি এটা আসতেছে না মনে হচ্ছে, তাই না? ডেল বি ডেল বি2 বাই v1, বুঝছি, v2 প্লাস v1 বাই, আচ্ছা, লস অফ ইকোনমিক কাটিং স্পিড। গ্রাফটা কি অ্যাকুরেটলি আঁকা যায়? গ্রাফটা n1 n2 এটা তো মনে হয় স্যার পুরোপুরি অ্যাকুরেটলি আঁকা না, তাহলে তো আর মাঝখানে আসছে। হ্যাঁ না বুঝছি আমি। আচ্ছা শোনো, এটা হয় কি যে এই দুইটা কনজুগেটিভ স্পিডের এভারেজটাই হলো ওই সাধারণত অপটিমাম কাটিং স্পিড হয়। এখন এটা গিয়ার বক্সের আসলে ডিজাইন করার সময়, ম্যাটেরিয়াল সিলেকশনের সময় এই গ্যাপটা আসলে দিতে হয় আর কি। তো এই চিত্রে এটা ক্লিয়ার আসতেছে না আসলে, এটা ঠিক মানে ধরাটা হয়নি। জি স্যার। হুম, ঠিক আছে বুঝছি। আচ্ছা এখন যদি জিপি সিরিজটা কেন আমরা গিয়ার বক্সে সিলেকশন করব ডিজাইন করার জন্য, কারণ আমরা অপটিমাম ডিস্ট্রিবিউশন অফ গিয়ার স্পিড একদম সুন্দর করে যতগুলা স্টেপ হয় একটা গুণোত্তর ধারার মধ্যে রেখে আমরা সুন্দরভাবে স্পিডটাকে ডিস্ট্রিবিউশন করতে পারি। হ্যাঁ, এটা একটা গুণাগুণ। আরেকটা হলো যে কনস্ট্যান্ট লস অফ ইকোনমিক কাটিং স্পিড, এটা একটা গুণাগুণ। একটা হলো বেটার গিয়ার বক্স ডিজাইন, এটা সাধারণত কম্প্যাক্ট ডিজাইন হয় আর কি, গিয়ার বক্সটা খুব কম্প্যাক্ট হয় অ্যাকর্ডিং টু সাইজ এন্ড ওয়েট। ঠিক আছে, এই জন্য জিপি সিরিজে আমরা নেই আর কি। ঠিক আছে, তো এটার আরো কিছু ইফেক্ট আছে জিপি রেশিও, যে সেটা অলরেডি বলছি, যে লস ইকোনমিক স্পিড, লোয়ার ভ্যালু মিনিমাম, হায়ার ভ্যালু ম্যাক্সিমাম, স্পিড স্টেপস গুলা, লার্জ নাম্বার, স্মল নাম্বার, কম্প্যাক্টনেস ড্রাইভ, কমপ্লিকেটেড ড্রাইভ, এক্সপেন্সিভ, মানে এগুলা আমরা করতে পারি আর কি, কম্প্যাক্ট ড্রাইভ ডিজাইন করতে পারি। এই সমস্ত কথাগুলো অলরেডি বলছি আমি। তো ফাইনালি যদি আমি গিয়ার বক্স ডিজাইন করি, তাহলে দুইটা জিনিসই মাথায় রাখতে হবে, যেমন জিপি সিরিজে যাইতে হবে এবং গিয়ার বক্সটাকে আমরা কম্প্যাক্টলি ডিজাইন করতে চাই।
এবং গিয়ার বক্স যদি কমপ্লিটলি ডিজাইন করতে চাও তাহলে মোটামুটি একটা রুল আছে যে জিপি সিরিজের রেশিওটা 1 এর চাইতে বড় বা সমান বা 2 এর চাইতে ছোট হইলে গিয়ার বক্সটা মোটামুটি ইয়ার মধ্যে থাকে আর কি, মানে ওই টর্ক ট্রান্সমিশন ফিনোমেনা, গিয়ার বক্সের গিয়ারের সাইজ ডিজাইন করা, হ্যাঁ তুমি হঠাৎ করে একটা গিয়ারকে দ্বিগুণ সাইজের করে ফেলতে পারবে না, এটা একটা প্রবলেম আছে, গিয়ার বক্স হঠাৎ করে বড় হয়ে যাবে। সো এখানে কিছু ডিজাইন ক্রাইটেরিয়া মেনটেন করতে হয়। যারা গিয়ার বক্স ডিজাইন করে তারা মোটামুটি এখানে কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া আছে, দিয়ে দেওয়া হয়েছে যে কত থেকে কত তোমার ইভেন প্রত্যেকটা শেপে ম্যাক্সিমাম কয়টা গিয়ার থাকতে পারে। কারণ ওই যে তোমরা ব্যালেন্সিং করছিলে না থিওরি অফ মেশিনে, তো হ্যাঁ ব্যালেন্সিংটা কোথায় পড়ছো? থিওরি অফ মেশিনে করছি। ব্যালেন্সিং এ ওইখানে ওই যে বেন্ডিং টেন্ডিং হয়ে যেতে পারে, প্রপার যদি ব্যালেন্সিং না হয় গিয়ার বক্সের মধ্যে শেপ গুলা ফেল করতে পারে। এই সমস্ত বিষয়গুলা নিয়ে কিন্তু যে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে যে একটা গিয়ার বক্সে ম্যাক্সিমাম কয়টা শেপ থাকা উচিত, প্রত্যেকটা শেপে ম্যাক্সিমাম কয়টা গিয়ার থাকা উচিত, একটা স্পিড ম্যাক্সিমাম কয়টা স্পিডে পরবর্তী জায়গায় যাওয়া উচিত, এই সমস্ত ইনস্ট্রাকশন গুলা আমাদের দেওয়া আছে। সো ওই ইনস্ট্রাকশন গুলা ফলো করেই কিন্তু আমাদের গিয়ার বক্স ডিজাইন করতে হয় আর কি। এখন যদি তুমি গিয়ার বক্স ডিজাইন করতে চাও অফ এ মেশিন তাহলে তোমার মোস্ট অফ দ্য কেসেস বলাই আছে জিওমেট্রিক প্রোগ্রেশন ইজ ইউজড। তো এটার কারণগুলো বলছি যে জিওমেট্রিক প্রোগ্রেশন স্পিড ইজ রিডিউস ইউনিফর্ম ইন ডিফারেন্ট স্টেজেস। এবং যদি এখন আমরা একটু ইয়ার দিকে যাই যে গিয়ারবক্স ডিজাইন করতে গিয়ে আমাদের নতুন একটা জিনিস লাগে, সেটা আমরা বলি যে স্ট্রাকচারাল ফর্মুলা। তো এখন স্ট্রাকচারাল ফর্মুলাটা কি? একটা হলো স্ট্রাকচারাল ফিগার আর একটা হলো স্ট্রাকচারাল ফর্মুলা। তো বা স্ট্রাকচারও বলে একটা আছে আর একটা ফর্মুলা। সো স্ট্রাকচার থেকে ফর্মুলাটা আসবে অথবা ফর্মুলাটা ডেভেলপ করে স্ট্রাকচার করা যাবে, সমস্যা নাই। এবার আমরা মনে করো যে আমরা একটা এসিউম করি যে একটা n speed has to be obtained from a single input. মনে করো একটা মোটর ঘুরতেছে, ইনপুট শেপটা একটা মোটরে ঘুরতেছে, সেই মোটরের যে একটা স্পিড আছে সেই স্পিডটাকে আমরা n সংখ্যক স্পিড পাইতে চাই একটা গিয়ার বক্স থেকে। তুমি ভাইবো না যে ঠিক আছে তাইলে আমি ওই মোটরের গিয়ার বক্সের সাথে গিয়ার বক্স মোটরের যে শেপটা আছে সেখানে একটা গিয়ার দিব আর দ্বিতীয় গিয়ারের মধ্যে n সংখ্যক স্পিডের বিভিন্ন সাইজের গিয়ার দিয়ে দেবো, বাস তাহলে আমার ডিজাইন শেষ। বুঝছো আমার কথাটা? দুইটা শেপটা তুমি কিন্তু এটা শেষ করতে পারবো না। আমি আবার বলছি, তোমরা কি বুঝছো জিনিসটা, যে জিনিসটা বলতে চাচ্ছি? স্যার একটু আরেকবার বলে ভালো। আমি বলি যে মনে করো এই একটা তোমার আছে, এই একটা শেপটা আছে, ওকে? তো এইটা মনে করো যে এখানে যে একটা মোটর দিয়ে এটা পরিচালিত, ওকে? এখন এটা মনে করো যে ঠিক আছে স্যার আমি তাহলে একটা কাজ করি, আমার যত n সংখ্যক স্পিড, আমি এখানে একটা গিয়ার দিলাম নি, এবার আমি এত বড় আর গিয়ার ডিজাইন করতে পারবো না, আমি একটা চালাকি করব, আমি করব কি পরের শেপটার মধ্যে আমি এরকম দ্বিতীয় শেপ যেটা আউটপুট, যেটার মধ্যে মনে করো স্পিন্ডল আছে, ঠিক আছে? মনে করো এই হলো স্পিন্ডল, ঠিক আছে? এখন তুমি মনে করতেছো স্যার আমার তো n সংখ্যক স্পিড একবারই করে ফেলতে পারি, আমি এখানে n সংখ্যক গিয়ার দেবো, বুঝছো না, বিভিন্ন সাইজের, বুঝছো কিনা? জি স্যার, জি স্যার। এরকম গিয়ার দিয়ে একবার এটার সাথে লাগাবো যে আমি মনে করো যে তুমি যদি এখন মনে করো যে স্যার আমি এইটার সাথে একবার এটার সাথে এটা লাগাবো, এটার সাথে এটা লাগাবো, তাহলে এটার সাথে এটা লাগাবো, লাগাই আমি এই n সংখ্যক গিয়ার দিয়ে দিয়েছি, অতএব আমার গিয়ার বক্স ডিজাইন কমপ্লিট, ঠিক আছে কিনা? হ্যাঁ, অর্থাৎ এই মোটরের ইনপুট শেপ থেকে তুমি তোমার ভাইবো না যে n সংখ্যক স্পিড, অতএব আমি আউটপুট শেপটা খালি ইচ্ছা মতন গিয়ার বসাই দেবো, বিভিন্ন সাইজের হয়ে গেল, স্পিন্ডল ঘুরবে।
ইট ইজ কোয়াইট ইম্পসিবল। ঠিক আছে, এটা পারবা না। তো এখন আমাদের কি করা উচিত সেটার কিন্তু ইনস্ট্রাকশন আছে। হ্যাঁ, জিনিসটা বুঝছো তো আমি যেটা বলতে চাইছি এখানে? জি স্যার বুঝে গেছি। আচ্ছা, এখন তুমি ইচ্ছে করলেই যে দুইটা শিফটের মাধ্যমে এই জিনিসটা পারবা না, কারণ এখানে কিছু ইনস্ট্রাকশন আছে। ইনস্ট্রাকশন কি? the maximum number of speed that can be obtained from two shafts is 3. এটা একটা ডিজাইন ক্রাইটেরিয়া। ঠিক আছে, মনে করো একটা দুইটা কনজিকিউটিভ স্পিড কে ভাগ করার জন্য তোমার পথ খোলা আছে কি? একটাকে কয়টা করতে পারবা? কয়টা? একটা স্পিডকে কয়টা স্পিড করতে পারবা দুইটা শ্যাফটের মধ্যে? বলো। 3টা। 3টা। হ্যান্স তাহলে তোমাকে কিন্তু তাহলে যেহেতু 3টা আমার তো বাইন্ডিং করে দিছে। মনে করো তোমার 12টা শ্যাফট, 12টা স্পিড পাইতেছ ফাইনালি, তার প্রথমবার কয়টা পাইলা? 3টা মাত্র, তাই না? তাহলে পরের বার আবার কি করতে হবে? পরের বার কি করতে হবে? 4টা করতে আরেকটা শাফট। পরের সপ্তাহে 4টা দিয়ে 3 4 12টা করা ঠিক হবে? স্যার 3টে দিতে হবে না? তাহলে এখন পরবর্তীতে কি করবা? তাহলে 2 দাও, আবার প্রত্যেকটার 2 করো, 3 দুগুণে 6। পরের বার প্রত্যেকটার আবার 2 করো, 6 দুগুণে 12। বুঝছো জিনিসটা? So hence it is necessary to use intermediate shaft between the input shaft and output shaft. এই যে তুমি ইনপুট shaft আউটপুট shaft তার মাঝখানে কি করতে হবে? আরো কিছু shaft দিয়ে সেই shaft-এর মধ্যে আরো কিছু গিয়ার বসায়ে তারপর আস্তে আস্তে স্পিড গুলাকে ডিস্ট্রিবিউট করে নিয়ে আসতে হবে। বুঝছো কিনা? এই স্পিড গুলা কিন্তু আমি একটু কথা বলি যে মনে করো তুমি আমি যদি মনে করো আমি একটু ভার্টিক্যাল আঁকবো এবার। এই একটা শ্যাফট, এই একটা শ্যাফট, এই একটা শ্যাফট, এই একটা শ্যাফট। এইখানে তুমি পেতে চাচ্ছ 12টা স্পিড, বুঝছো? এখানে কয়টা স্পিড পেতে চাচ্ছ? 12টা। জিপি সিরিজ তো মনে করো 10 দুগুণে 20, তারপরে 20 দুগুণে কি 40, 40 দুগুণে 80, 80 দুগুণে 160, 160 দুগুণে 320, 320 দুগুণে 640, 640 দুগুণে 1280, 1280 দুগুণে 12 দুগুণে 24, 2560। ঠিক আছে, কটা হলো? 1 2 3 4, ভুল করতেছে নাকি? না, 60 20। পরেরটা কত? 5120। 5120। তারপর একটা বলো। স্যার 10240। 10240। তারপর একটা 20480। 20480। এই হলো কাহিনী। এখন দেখো, খেয়াল করে দেখো, ওই যে আমি এখানে প্রগ্রেশন রেশিও কত ধরছি? 2 না? হ্যাঁ, 2 ধরাতে দেখো 10 দিয়ে শুরু করছিলাম, কোথায় গিয়ে ঠেকছে আরপিএম 12টা স্পিডে। সো এই জন্য এখানে একটা ইনস্ট্রাকশন আছে 2 এর বেশি যাওয়া যাবে না। আচ্ছা যাই হোক, শোনো, এখন তুমি আউটপুট শেফটে মনে করো এই আরপিএম গুলো পাইতেছো। ঠিক আছে, এই আরপিএম গুলো। এখন এই যে মাঝখানে তুমি যে স্পিড গুলা পাইছো, মনে রাখবা, এই যে তুমি কইতেছো স্যার আমি এখানে 3টা নিব, তারপরে 2টা নিব, তারপরে কি নিব? আবার 2টা নিব, তাহলে 6 দুগুণে 12টা স্পিড এখানে হয়ে যাবে। এই যে ভালো করে খেয়াল করো। এখন এই যে এখান থেকে মোটরের আরপিএমটা যে 2টা হবে, এই 2টা কিন্তু অবশ্যই এদের কোনো না কোনো ভ্যালুর সমান হবে। কারণ তুমি জিওমেট্রিক পরিবেশন তো বাইরে নিয়ে যাবে না, ওই ডাটা থেকে বের হবে। এটার আরপিএম দেখা গেল একটা হবে সাপোজ 1280, আর একটা মনে করো 160। এবার 160 এ পরের বার মনে করো ঠিক আছে এটা আমি 4 গুণ করে ফেলি। হ্যাঁ, মানে এটা মিলবে, কিন্তু এগুলো কোনোর সাথে মনে করো মিলবে। ঠিক আছে, মনে করো এটাকে কয় গুণ করবা সেটা করে এখানে সাথে এই স্পিড গুলো এখানে আসবে, আইসা আবার ভাগ করবো। আমি দেখাবো একটু পরে।
অর্থাৎ এই ভিতরের শ্যাফট গুলো কিন্তু জিপি সিরিজেরই কোনো না কোনো ভ্যালু ক্যারি করবে, করে আবার সেটাকে আইদার সমান রেশিওতে, মনে করো সাপোজ এখানে একটা স্পিড পাইছো 2526, তাহলে 2526 কিন্তু এখানেও আছে, সেক্ষেত্রে গিয়ার রেশিও 1:1 হয়ে চলে আসবে সে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, মনে করো 2560 পাইছো এখানে, এটা ডাবল হয়ে এখানে চলে আসলে এটা পেয়ে যাচ্ছ 5120, এরকম আর কি ঘটনাগুলো। হ্যাঁ, অর্থাৎ ইন্টারমিডিয়েট শেফট গুলো কিন্তু by somehow the RPM of this shaft will also carry the value, any value of this final output। ঠিক আছে, নইলে তুমি জিপি সিরিজটা বাড়িয়ে যাবা, তাই সেখান থেকে আসা কঠিন। ঠিক আছে ঘটনাটা? একটু কঠিন আমি জানি, কিন্তু বুঝতে চেষ্টা করো আমি যা বলতে চাইতেছি। আচ্ছা, এখন এই যে তুমি ইনপুট এবং আউটপুট শেফটের মধ্যে মাঝখানে কয়টা শেফট ইউজ করবা সেটা তোমার ডিজাইন ক্রাইটেরিয়া, এবং প্রত্যেকটা শেফটে কি পরিমাণ গিয়ার দেবা সেটা তোমার চিন্তা করতে হবে। এই জন্য তোমাকে এই চিন্তাগুলো সহজ করার জন্য একটা নতুন জিনিস তোমাকে একটা উচ্চারণ করবো, স্ট্রাকচারাল ফর্মুলা। This structural formula will help to arrive the number of stages and require gears to obtain the desired speed. The following table shows the output number of speed, the structural formula, stages. এখানে মনে করো তোমার আউটপুট স্পিড হলো 6টা, সাপোজ 6টা যদি হয় তাহলে তুমি কি করতে পারো বলো তো? আউটপুট স্পিড 6টা, তাহলে কি করা যায়? আউটপুট স্পিড 6টা, মোটর। এবার যেহেতু তোমার মাঝখানে আরেকটা গিয়ার লাগবে, এই হলো আউটপুট শ্যাফট, স্পিন্ডল হয়েছে, তাহলে মাঝখানে আরেকটা লাগবে, তো এখান থেকে সরাসরি 6টা পাইতে পারো না, তাহলে এখানে আরেকটা দিতে হবে। ঠিক আছে, এবার মনে করো তুমি ইচ্ছা করলে এখান থেকে এই গিয়ারটার সাথে, ভালো করে শুনো, এখানে 2টা গিয়ার দিলা, এটা শিফটিং হয়, এটার সাথে এটা লাগাবা অথবা এটার সাথে এটা লাগাবা, তাহলে কয়টা হইলো? একটারে কয়টা করলাম? 2টা। ঠিক আছে, এইবার এইখানের মনে করো আবার দুই, 3, আমি তোমাদের কানেকশনটা বোঝাচ্ছি আর কি। দেখো, এইটা থেকে এই গিয়ারটা যখন এটার সাথে লাগবে তখন কয়টা স্পিড পাবা বলো? এটা যখন এর সাথে লাগবে বলো? স্যার 2টা পাবো স্যার। 2টা। আচ্ছা, মনে করো এটার সাথে এটা লাগছে, প্রথমটার সাথে প্রথমটা লাগছে, এই লাগা অবস্থায় এটা এটার সাথে এটা এটার সাথে এটা এটার সাথে লাগলে কয়টা স্পিড পাবা বলো? 6টা স্যার। না না না, আবার বলো ভালো করে শুনো আমার কথাটা। আমি হবে স্যার 4টা না? না, আমি বুঝাই, তুমি বুঝতে চেষ্টা করো, একটু চেষ্টা করো প্লিজ, আমি দিতেছি, দাঁড়াও। মনে করো এই শোনো, মনে করো যে এই যে প্রথমটা, তারপরে এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা লাগলে কয়টা হইলো? এই একটা স্পিড, একটা দুটো তিনটা পাচ্ছি স্যার। হয়েছে তো। আবার যখন এইটা এটার সাথে লাগবে তখন আবার 3টা পাবো না? জি স্যার, 6টা বললাম তো স্যার। 6টা হয়েছে কিনা? জি স্যার। আমি সেটাই বলতে, 6টা হয়েছে? জি স্যার। আচ্ছা, স্যার বুঝি না স্যার 6টা কেমন হলো স্যার? শোনো, মনে করো এইটার সাথে এটার গিয়ার রেশিও মনে করো 1.5, তাহলে এটা যদি
এটা যদি 1.5 এটার সাথে ওয়ার্ক মনে করো এটার সাথে মনে করো এটা 200 আরপিএম এ ঘুরতেছে, তাহলে 1.5 যদি হয় তাহলে কত আরপিএম এ করলো এটা? 300। 300 স্যার। হ্যাঁ এবার 300 আইসা মনে করে এখানে সমান 1:1 আছে, 1 এর চেয়ে কম আছে, 1 এর চেয়ে বেশি আছে। এবার এটার সাথে এটা লাগলে এটার সাথে এটা লাগলে এটার সাথে কয়টা স্পিড পাবা বলো? এখানে এসে কি পাবা? 300 পাইতে পারো, 300 থেকে বেশি একটা পাবা, 300 থেকে কম একটা পাবা যদি রেশিও গুলো এরকম ভাবে পড়ি। তাহলে এই যে এই স্পিডটা ফাইনালি এখানে কয়টা স্পিড হলো? তিনটা এটা হচ্ছে তিনটাই হয়েছে। তিনটা হয়েছে কিনা? এবার এটা এটার সাথে এটা না লাগায় এটার সাথে এটা লাগাও, এটা আরেকটা স্পিড হবে তো, এটা রেশিও তো এক না। আচ্ছা আচ্ছা আচ্ছা, দুইটা। হ্যাঁ, এটার সাথে এটা না লাগায় এটার সাথে পরেরটার সাথে শোনো, এইটার সাথে এটা লাগাইছে তো, লাগায় এখানে তিনটা স্পিড পাইছো, এটার সাথে এটা এটার সাথে এটা লাগায় তিনটা স্পিড পাচ্ছ। জি আবার স্যার। এটা বাদ দাও, এবার এটার সাথে এটা লাগাও, এটা তো আরেকটা স্পিড। আরেকটা স্পিড পাবো স্যার, ঠিক আছে। হ্যাঁ, আরেকটা রেশিও না, গিয়ার রেশিও তো ভিন্ন। মোটর ঘুরতেছে একই রকম ভাবে, এমন ঘুরতেই আছে, এটা কোনো কাজ নাই। ঠিক আছে, এটা কোনো চেঞ্জ করতেছে না কিন্তু। ঠিক আছে, মোটরটা ঘুরতেছে একই স্পিডে, শুধুমাত্র গিয়ার ট্রান্সমিশন রেশিও ইউজ করে আমরা এখানে কয়টা স্পিড পাবো? কয়টা স্পিড পাবো? 6টা স্পিড পাবো। হয়েছে? হ্যাঁ, 6টা স্পিড পাবো। এখন এই যে স্ট্রাকচারাল ফর্মুলা, এটা হয় কি যে তুমি এই স্ট্রাকচারাল ফর্মুলা করে কি তোমাকে এই যে কয়টা স্টেপে তুমি ফাইনালি কয়টা স্টেজে তুমি ফাইনালি ইয়া পাচ্ছ, ওই যে কয়টা স্টেজে তুমি ফাইনালি আউটপুট স্পিড পাচ্ছ সেটা শো করে। যেমন এটাকে আমরা ফার্স্ট স্টেজ বলি, এটাকে সেকেন্ড স্টেজ বলি। এখন যদি আমি একটু দেখাই ফার্স্ট স্টেজটা কি, এইখানে হলো ফার্স্ট স্টেজ, এখানে একটা স্টেজ হয়েছে, এটা একটা ফার্স্ট স্টেজ। যদি এই ফার্স্ট স্টেজটা ধরো আমি দ্বিতীয় ফর্মুলা ফলো করছি, দেখো ফার্স্ট স্টেজে কি হবে, একটা স্পিড কয়টা স্পিডে রূপান্তর হবে? কয়টা স্পিডে বলো? 2টা স্পিডে। এর পরবর্তী স্টেজে একটা স্পিড কয়টা স্পিডে ভাগ হবে? 3টা। এই যে সেটা আরেকটা আরেকটা এখানে এখানে আরেকটা স্টেজ আমি আঁকলাম, এই যে এই একটা স্টেজ। বুঝতে পারছো? হ্যাঁ, এই একটা স্টেজ, এই একটা স্টেজ। স্টেজ কয়টা? 2টা। ওকে। আর এই প্রত্যেকটা স্টেজের কয়টা ভাগ হবে স্পিড বলা আছে, ভিতরে আবার একটা জিনিস লেখা আছে 1 2, আবার লেখা আছে 1 3। এগুলা একটা মিনিং আছে, সেগুলাকে বলা হয় ক্যারেক্টারিস্টিক্স অফ দ্যাট গিয়ার গ্রুপ। এখানে একটা গিয়ার গ্রুপ আছে, এখানে একটা গিয়ার গ্রুপ আছে, এই গিয়ার গ্রুপের ক্যারেক্টারিস্টিক্স গুলো ভিতরে 1 2 হিসেবে লিখে আর কি। এটার মিনিংটা কি এটা পরে আসতেছে। এখন যদি 3 আর 2 হইতো তাহলে কি আঁকতাম বলো তো দেখি? এখানে 3টা আর এখানে 2টা আঁকতাম, তাই না? বুঝছো? আচ্ছা, এখন একটা স্ট্রাকচারাল ফর্মুলা, স্যার 3 আর 2 বলতে কি স্যার? স্যার ওই যে 3 আর 2 বলতে কি স্যার ইনপুট আর আউটপুট গিয়ার মানে শ্যাফটে কতগুলো গিয়ার থাকবে সেটা বোঝাচ্ছে? এক্স্যাক্টলি কয়টা স্টেজ হচ্ছে আর কি। এই যে এখানে একটা স্পিড 2টা স্টেজ হয়ে গেছে, এখানকার একটা স্পিড 3টা স্টেজ হয়েছে, যেটার অর্থ হলো এটা প্রথমে এই যে যেটা এটা আঁকছি, প্রথম হলো ড্রাইভার থেকে মাঝখানের শ্যাফটে 2টা স্পিড পাওয়া যাবে, তার পরবর্তীতে দ্বিতীয় শ্যাফট থেকে তৃতীয় শ্যাফটে যাওয়ার সময় এক একটা স্পিড 3টা স্পিডে কনভার্ট হবে, এটার অর্থ হলো এটা। ওকে। হ্যাঁ, আর প্রথমটার অর্থ হলো যে প্রথম শ্যাফট থেকে দ্বিতীয় শ্যাফটে যখন ট্রান্সমিশন হবে এক একটা স্পিড 3টা ভাগে ভাগ হয়ে যাবে। পরবর্তীতে দ্বিতীয় থেকে তৃতীয়, আরেকটা কথা বলে দিই, স্ট্রাকচারাল ফর্মুলা দিয়ে কিন্তু বোঝা যায় ওই গিয়ার বক্সে কয়টা শ্যাফট আছে। মনে রাখবা স্ট্রাকচারাল ফর্মুলা যতগুলা গ্রুপ থাকবে 1 2, তারপর n+1 সংখ্যক শ্যাফট থাকবে। এখানে গ্রুপ কয়টা? 2টা। শ্যাফট থাকবে 3টা, মনে রাখবে একটা বেশি। ঠিক আছে, বুঝছো এটা? হ্যাঁ, যেমন এটাতে কয়টা শ্যাফট আছে বলো তো দেখি, এই গিয়ার বক্সে এটাতে? স্যার 4টা স্যার।
4টা, হ্যাঁ এখানে 4টা শেপ থাকে। ইন্টারমিডিয়েট আছে স্যার, হ্যাঁ ইন্টারমিডিয়েট দুইটা। হ্যাঁ ইন্টারমিডিয়েট আরেকটা আছে, যে গ্রুপটা আছে যে এটা, ঠিক আছে। এখানে মানে এখানে যত এখানে তাহলে স্টেজ কয়টা স্টেজে গিয়ে 8টা স্পিড পাওয়া গেছে বলো? কয়টা স্টেজ? 3টা স্টেজ, 3টা স্টেজে গিয়ে এই 8টা স্পিড পাওয়া গেছে, ঠিক আছে। স্যার তাহলে প্রত্যেকটার মধ্যে স্যার একটা করে ইন্টারমিডিয়েট থাকার কথা না? ওটার মধ্যে মানে যেমন স্যার 1 আর 2 এর মধ্যে একটা ইন্টারমিডিয়েট, আবার 2 আর 2 এর ভিতরে একটা ইন্টারমিডিয়েট থাকার কথা না? এই যে 1 আর 2 দিছি তো, যে এই একটা স্পিড, তারপরে এই একটা স্পিড, একটা স্পিড। আচ্ছা তুমি নাম্বার অফ শ্যাফটের কথা বলছিলাম স্যার। হ্যাঁ নাম্বার অফ শ্যাফট হলো যে নাম্বার অফ শ্যাফট হলো তুমি এটার মধ্যে নাম্বার অফ ইন্টারমিডিয়েট শ্যাফট হলো 2টা, টোটাল শ্যাফট হলো 4টা। খেয়াল করে দেখো 1 2 3 4, আরেকটা যতটা ফর্মুলার বক্স থাকবে, মনে করো এই একটা বক্স, এই একটা ফর্মুলার গ্রুপ, এই একটা গ্রুপ, এই একটা গ্রুপ, এই একটা, এখানে গ্রুপ কয়টা? 1 2 3, শ্যাফট থাকবে 4। তাহলে ইন্টারমিডিয়েট শ্যাফট হবে 2টা, আর একটা হলো ইনপুট শ্যাফট, আর একটা হলো ফাইনাল আউটপুট শ্যাফট, ঠিক আছে। তো এই হলো স্ট্রাকচার অফ ফর্মুলার মিনিংটা, যে প্রথমটাই মিনিং করে যে যদি এটা হয়, এটার অর্থ হলো যে ড্রাইভার শ্যাফট থেকে পরবর্তী শ্যাফটের স্পিড ভাগ হয়েছে 3টা, তার পরবর্তীতে তারপরের শ্যাফটে এক একটা স্পিড ভাগ হয়েছে 2টা, তার মানে এই 3 নাম্বার শ্যাফটে তোমার স্পিড আছে 6টা, তারপরে এই 6টা আবার প্রত্যেকটাই 2 ভাগে ভাগ হয়েছে, তাহলে 6 দুগুণে 12টা স্পিড পাওয়া গেছে, এই আর কি। এটার অর্থগুলো এরকম, ঠিক আছে। এরকম করে আমরা স্ট্রাকচার ফর্মুলা চেহারাটা সাধারণত এরকম থাকে, z is equal to p1x into p2x into p3x, এরকম। z মানে হলো আউটপুট শ্যাফটের নাম্বার অফ স্পিড, আবার বলছি নাম্বার অফ স্পিড, কতটা স্পিড, হ্যাঁ সেইটা। অর্থাৎ ওই যে গিয়ার বক্সের মধ্যে কয়টা স্পিড পাবা, মনে করো 12টা, তাহলে এই 12টার ফর্মুলাটা এরকম। এখন এইখানের মিনিং গুলা কি? মিনিং গুলা হইলো, যেমন P1 এর মিনিং হইলো P1 স্পিড স্টেপস ইন স্টেজ, মানে ওই ফার্স্ট স্টেজের মধ্যে কয়টা স্পিড স্টেপস হবে, যেমন P1 সংখ্যক স্পিড স্টেপ হবে। আর X1টাকে বলা হয় ওই চেঞ্জের মধ্যে ক্যারেক্টারিস্টিক্স অফ স্টেজ। এটার মিনিংটা কি? এটার মিনিংটা যদি ফর্মুলাগত মিনিংটা আপাতত এভাবে বুঝো, তারপরে এটা আরেকটা মিনিং আছে, ছবি আঁকলে বোঝা যাবে। সবসময় X1টা হবে 1, X2টা হবে, ভালো করে শোনো, X2টা হবে P1, X3টা হবে P1 into P2, এরকম করে Xnটা হবে P1 P2 Pn-1, ঠিক আছে। এরকম করে এটা চলবে। হ্যাঁ, এখন যেমন কোন একটা গিয়ার বক্সের যদি নাম্বার অফ সংখ্যা যদি 12 হয়, যে স্পিড বক্স, তাহলে তুমি মনে করো নাম্বার অফ স্টেজ হলো 3, তাহলে তুমি ইচ্ছা করলে দেখো 12টাকে কিভাবে লিখতে পারো? 2 গুণ 2 গুণ 3, 2 গুণ 3 গুণ 2, 3 গুণ 2 গুণ 2, সব ক্ষেত্রে তো 12 আসে না? আসে কিনা? আসে। এখন যেভাবেই লেখো, তুমি যদি সাপোজ এখন এইটা ফলো করো যে ঠিক আছে x1 is equal to 1, ঠিক আছে, তাহলে এখানে 2 এর পরে কত দিবা? 1। x2 is equal to p1, তাহলে 2 এর পরে কত হইব? 2। ওই যে এই যে খেয়াল করো এগুলা। এবার x3 is equal to কি? p1 p2, তাহলে 2 দুগুণে 4 হবে 3 এর পরে, হয়েছে কিনা? এটা ফলো করো, তাহলে 2 1 3 2 2 6, 3 দুগুণে 6। আবার এখানে হবে 3 1, এর 2 3 হবে, কারণ এই যে p1টা হবে এখানে, দেখো 2 3, তারপর 3 দুগুণে 6। খেয়াল করে দেখো, এই যে এই শোনো, এটার পরে এটা একটু 1 মিনিট চিন্তা করো। বলো স্যার
বলো। স্যার এক্স এর স্যার সিগনিফিকেন্টটা কি স্যার? এটা মানে কি কাজ করে? হ্যাঁ, এটা ছবি না দেখলে বুঝাতে পারতেছে না। x1 টার মিনিং করতেছে যে ওই গিয়ার বক্সের একটা ক্যারেক্টারিস্টিক, সেটা গুণোত্তর ধারার ওই যে ফাই এর কত পাওয়ার নিয়ে সে পাওয়ারটা ট্রান্সমিট করছে। ফাই আছে না, জি স্যার। ফাই এর কত পাওয়ার নিয়ে, অর্থাৎ ফাই স্কয়ার নাকি ফাই কিউব, অর্থাৎ আমি তোমার কিছুক্ষণ আগে বলছিলাম যে গুণোত্তর ধারার আউটপুট শ্যাফটের যে জিনিসগুলো আসবে সেগুলো মাঝখানে কোনো না কোনো স্পিডের সাথে মিলবে। আমি একটু পরবর্তী ফিগারেই যাই, তোমরা দেখো এটা কেমন হয়েছে বোঝার দরকার নাই, মনে করো পরে বুঝাবো। এটা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 হয়েছে, 12টা স্পিড না? জি স্যার। মাঝখানের স্পিড দেখো 12টার মধ্যে দুইটা দখল করছে, যে এটার সাথে এটা মিল আছে, এটার সাথে এটা মিল আছে কি আছে না, মানে এটা বাইরে কোনো স্পিড না। এই যে মাঝখানে আরেকটা শেফট আছে, সেখানেও যে 6টা স্পিড পাইছো, 3 × 6 যদি হয়, সেই স্পিড গুলো কোনো না কোনো স্পিডের সাথে সমান, এই যে এটার সাথে সমান, এটার সাথে সমান, এটার সাথে সমান। হ্যাঁ, এখন আমি যেটা বলতে চাচ্ছি যে প্রথম গিয়ার প্রথম শেফটে দ্বিতীয় শেফটে যে স্পিড দুটো পাচ্ছ সেটার মধ্যে এই 5 টু দি পাওয়ার কত, মনে করো এটা 1, কিন্তু 5 টু দি পাওয়ার 1 গ্যাপে গেছে। এটাতে কি হয়েছে, 5 টু দি পাওয়ার 3টা স্পিড হচ্ছে, তো 1 2 2 2, হ্যাঁ এখানে 5 টু দি পাওয়ার 2 স্পিডে গেছে। এই যে দেখো, এই যে 1 এর মিনিং হলো যে গ্যাপটা কত, 1। তারপরে এখানে মিনিং 2, এখান থেকে একটা স্পিড, কয়টা স্পিড হয়েছে, 3টা, এই যে 1 দেখো 2 3, আমি একটু আইকা দেই আবার, দেখো তোমরা না বুঝলে দেখো, এই দেখো এই স্পিডটা এদিকে গেছে, এই স্পিডটা এদিকে গেছে, এই স্পিডটা এদিকে গেছে, গেছে কিনা? জি স্যার। এখন এই একটা স্পিড যে 3টা স্পিডে হয়েছে, সেই স্পিড গুলোর মধ্যে 5 স্কয়ার, এই যে 1 2 5 টু দি পাওয়ার 2, ঠিক আছে, 5 টু দি পাওয়ার 2 হিসাবে গেছে স্পিড গুলা। তারপরেরটা দেখো, এক একটা স্পিড কয় ভাগে ভাগ হয়েছে, 2 ভাগে। দেখো এই স্পিড আবার 2 ভাগে ভাগ হয়েছে, এই একটা, এই একটা, এই দুইটা ভাগের মধ্যে গ্যাপ কয়টা, 1 2 3 4 5 6, কয়টা? এটা হলো 5 টু দি পাওয়ার 6, মানে ওই মানে গুণোত্তর ধারার ফাই এর কত পাওয়ার ট্রান্সমিট করছে একটা দুইটা স্পিডের মধ্যে, সেটার মিনিংটা, ঠিক আছে? হ্যাঁ, একটু কঠিন, কালকে আবার এগুলা ধরবো, মানে এগুলা অনেক হিসাব নিকাশ আছে। এটার মধ্যে তোমার প্রশ্নের উত্তরটা পাইছো? স্যার মানে হচ্ছে কি, আমরা যখন পাওয়ার ক্যালকুলেশন করব স্যার, ওখানে পায়ের মানের পাওয়ারটা হচ্ছে আমার এই স্টেজ অনুসারে ডিফারেন্ট হবে। এক্স্যাক্টলি, ওই গিয়ারের ক্যারেক্টার হলো এটা, যে এটা গুণোত্তর দ্বারা কত পাওয়ারের কত, দুইটা মনে করো একটা স্পিড থেকে দুইটা স্পিড হবে, সেখানে গুণোত্তর দ্বারার ফাই এর কত গুণ যাচ্ছে, 5 টু দি পাওয়ার 1 যাচ্ছে না 5 টু দি পাওয়ার 2 যাচ্ছে, গ্যাপটা কত, সেটা মিনিংটা এটা। আচ্ছা, তো ওইভাবে পাওয়ার ট্রান্সমিশনটা ক্যালকুলেশন করতে হবে। এক্স্যাক্টলি। জি স্যার, বুঝতে পারছি। তো থ্যাংক ইউ ফর ইউর নাইস কোশ্চেন, এটা ইন্টারেস্টিং কোশ্চেন ছিল, যা এটা আসলে ফিজিক্যাল মিনিংটা কি, আমি তো এমনি খালি বুঝছি এটা হলো 1, তারপরে এটা বোঝা গেছে, কিন্তু ঘটনাটা কি, ঘটনাটা হলো এটা, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, আমরা কালকে আবার একটু স্ট্রাকচার ফর্মুলা দিয়ে শুরু করবো, আসলে জিনিসটা এত সহজ না, আমরা আবার ধরবো কালকে। হ্যাঁ, স্যার একটু আবার বলুন। ঠিক আছে, স্যার। জি স্যার। ওকে, তাইলে মোটামুটি রোল নাম্বার 10 আসছো, 10 নাই, 15, Yes, sir. Sir, 15. ঠিক আছে, 20, 29, 27, 27. আসো, Yes, sir. 35, Yes, sir. 43, Yes, sir. 52, Yes, sir. Yes, sir. 61,